বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, পরিচালক ইউসিসি গ্রুপ। ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং দীর্ঘ 39 বছর যাবৎ আমরা এই কোচিংয়ের সাথে জড়িত আছি। তো শুরুতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিশেষ কারণে একত্রিত হয়েছি, সেটা হলো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। গত 4 জানুয়ারি থেকে চারুকলা দিয়ে শুরু হয়ে গেছে। আগামী 25 জানুয়ারি খ ইউনিট এবং 8 ফেব্রুয়ারি গ ইউনিট আর ক ইউনিট হলো 15 ফেব্রুয়ারি। হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে প্রতিটা ইউনিটেই। তো এই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গত বছর এবং তার আগের বছর যারা আমাদের এখানে ভালো রেজাল্ট করছে সেখান থেকে আমি কয়েকজন মেধাবীকে আজকে এখানে একত্রিত করতে পেরেছি, যাতে অন্তপক্ষে তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, যে পরামর্শগুলো শুনলে তোমাদের এই মুহূর্তে একটু লাভ হবে, তোমরা একটু এগিয়ে থাকতে পারবা। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। অয়ন চক্রবর্তী আমার বামে। অয়ন চক্রবর্তী প্রথম মেধাস্থান অধিকারী, ডাবি 22-23 মানবিক থেকে। নাফিসা তাবাসসুম প্রথম মেধাস্থানকারী সে ডাবি 23-24 ক ইউনিট মানবিক থেকে। আমার ডাইনে মারিয়া সুলতানা অদরা মানবিক থেকে, সে পঞ্চম। তারপরে আছে অতিথি পোদ্দার, সে বাণিজ্যে সপ্তম হয়েছে মানবিক থেকে। তারপরে আছে সাইরা মাসিয়াত প্রভা, সে দ্বিতীয় স্থান মানবিক থেকে, গত বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে। তা আমরা এখন যেহেতু তারা মেধাবী মাত্র, মানে তারা তোমাদের যারা এই বছর পরীক্ষা দিবা তোমাদের আগের বছর তারা এই তোমরা এখন যে সিচুয়েশানে আসো, যেইটুকু তোমরা এখন ফিল করতেছো ঠিক এইটুকু তারাও ফিল করছিল। তো আমরা এখন তাদের মনোভাবটা বুঝবো যে তারা যা করছে তোমরা এখন কি করণীয়, এই করণীয় সম্পর্কে আমি এখন শুরুতেই অয়ন চক্রবর্তীর কাছে যাচ্ছি। অয়ন চক্রবর্তী, তুমি কিছু বলো, এবার যারা ভর্তি যুদ্ধে যাচ্ছে তাদের এই মুহূর্তে কি করণীয়? প্রথমেই সকলের জন্য শুভকামনা। এই মুহূর্তটায় যেমন সবাই ভীত সন্ত্রস্ত আমরা থাকি, যেমন থেকেছি আমরা, ঠিক তেমনটাই তোমরা আছো। কিন্তু ভয়ের পরে যে আমরা জয় যেমন আমরা করতে পেরেছি তোমরাও করতে পারবে। শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে এই কটা দিন আমরা এর আগে শিক্ষকদের কাছ থেকে যত যা শুনেছি, যত যা জেনেছি, সেটুকু একটু পাথেয় করে যদি চলতে পারি, নিঃসন্দেহে তোমাদের সামনের ফলাফল নিঃসন্দেহে অনেক ভালো হবে। আচ্ছা, বাংলার জন্য কি করা উচিত? একটু আচ্ছা। বাংলা ব্যাপারে তুমি একটু পরামর্শ দাও। আচ্ছা, মানবিকের বাংলার ব্যাপারে প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে শর্ট সিলেবাসে যে গদ্যপদ্য আছে যেগুলো, এবং সহপাঠের যে উপন্যাস নাটক, সেগুলো থেকেই প্রশ্ন হয়। আগে ব্যাকরণের যে প্রশ্নগুলো ক্লাস 9-10-এর ব্যাকরণ বই থেকে যতখানি আসতো, এখন কিন্তু আমাদের যে গদ্যপদ্য সেখান থেকেই কিন্তু ব্যাকরণিক প্রশ্নগুলো সেখান থেকে আসা শুরু হয়েছে। যেমন শব্দভাণ্ডারের ক্ষেত্রে এখন ক্লাস 9-10-এর বইয়ের থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের পাঠ্য বইভুক্ত গদ্যপদ্যগুলোর শব্দের দিকে। তো আমরা এই শেষ মুহূর্তে গদ্যপদ্যগুলো যেন খুব ভালোভাবে দেখি। লিখিত অংশের জন্য তো গদ্যপদ্যের প্রতিটি লাইনের ব্যাখ্যা খুব করে জানা জরুরি। আর আমরা যেন রোজ হচ্ছে একটু একটু করে লিখিতর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। লেখার ক্ষেত্রে আমরা জানি অনেক কিছু, কিন্তু পরীক্ষার খাতায় আমরা যতটুকু লিখে দিয়ে আসতে পারবো, শিক্ষক কিন্তু আমাদের ততটুকুই মূল্যায়ন করতে পারবেন। তো এখন গদ্যপদ্যগুলো ভালোভাবে পড়ার সময়। এবং বাংলার জন্য এখন আমরা হয়তো অনেক বই কিনেছি, অনেক বই পড়েছি, কিন্তু শেষ মুহূর্তে এখন আমার কাছে মনে হয় যে ইউসিসির বাংলা হাইলাইটসটা এই মুহূর্তে একটু দেখা জরুরি। কারণ অনেক বই, অনেক কিছু দেখার থেকে যদি আমরা ছোট্ট একটা জিনিসের মধ্যে অনেক কিছু জানতে পারি, সেটা আমাদের জন্য বেশি ফলপ্রদ হবে। আচ্ছা, এখন তারা তো এমসিকিউ অনেক পড়ছে, এখন এই সবারই মানে লিখিত নিয়ে একটা মানে ভয়ভীতি কাজ করতেছে, লিখিত নিয়ে কিছু বলো। আচ্ছা, বর্তমানে আমরা যদি লিখিতর যে প্রশ্ন আসে তা যদি দেখি, ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম এরকম একটা আসে। ব্যাকরণিক দিক থেকে যেমন বাক্যশুদ্ধর ক্ষেত্রে বাক্যশুদ্ধর কিছু প্রশ্ন আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাক্য গঠনের প্রশ্নও আসে। আর বিগত 4 বছরের যদি আমরা লিখিত পরীক্ষার ধরন দেখি, একটা সৃজনশীলের মতো প্রশ্ন কিন্তু প্রতি বছরই এসেছে। এখন ব্যাকরণিক যদি কোনো প্রশ্ন আসে, যেমন বাক্যশুদ্ধ, তোমরা এইচএসসির ক্ষেত্রে যে প্রস্তুতি নিয়েছো সেটা কিন্তু বোর্ড পরীক্ষার অনুরূপ। পাশাপাশি বাক্য গঠন, এটা তো ক্লাস 2-3-র সময় আমরা
করে এসেছি। সুতরাং এগুলো কিন্তু খুব একটা কঠিন না। সৃজনশীল টাইপ প্রশ্ন যেমন আমরা যদি দেখি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আসে একটা আনসিন প্যাসেজ, এখানে যে প্যাসেজটা আসে সেটা হচ্ছে আমাদের দেখাই আমাদের বইয়ে। সুতরাং ওই গদ্য পদ্য যখন তুমি এমসিকিউর জন্য পড়বা, ওটাই যদি একটু ভালোভাবে পড়ো তাহলে ওটা কিন্তু তোমার এই লিখিতর ক্ষেত্রেও সমানভাবে কাজে লেগে যাবে। সুতরাং তোমাদের পড়ার পরিসর এখন আর খুব বেশি নেই, শুধুমাত্র মূল বইটা অনুসরণ করো এবং তার সাথে সহায়ক হিসেবে ইউসিসি হাইলাইটসটা দেখো এবং রোজ একটু একটু করে লেখার প্র্যাকটিস করো। ওই যে 20 মিনিট সময় বাংলার জন্য বরাদ্দ, ওই 20 মিনিটে তোমরা মডেল টেস্ট বা এখানে যে পরীক্ষাগুলো হয়েছে ইউসিসির সেই সেম প্রশ্নে তোমরা যদি বাসায় বসে পরীক্ষা দিয়ে দেখো যে আমি 20 মিনিটে সম্পূর্ণ লেখাটা শেষ করতে পারতেছি কিনা, সেটাই এখন সহায়ক হবে সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। তোমার কাছে আমি আবার আসবো। আমি নাফিসা তাবাসসুম, যিনি গত বছর প্রথম পাস হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে কোয়েডিট। তো বলো কিছু, কি বলবা, একটু উপদেশ দাও। সবচেয়ে প্রথমে শুভকামনা আমার জুনিয়র সকলের জন্য, এবং আমি আশা করি যে তোমরা এই তোমাদের পরীক্ষার দ্বার প্রান্তে পৌঁছে গেছো তোমরা। এবং এই মুহূর্তে আমি বলবো যে মাথা ঠান্ডা রাখা, যেগুলো আগে পড়ছো সেগুলো বারবার রিভাইজ করা এবং কোনো কিছু নিয়ে প্যানিক না করা, কনফিডেন্স রাখা নিজের মধ্যে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো ফলো করলেই তোমার জন্য মোর দ্যান এনাফ তোমার মানে তোমার ভর্তি পরীক্ষা ভালো স্থান ভালো ফলাফল করার জন্য। সুতরাং আমি বলবো যে এইসব এই অ্যাডভাইসগুলো তোমরা ফলো করবা। আচ্ছা, ইংলিশ টেক্সট বুকটা সম্পর্কে কিছু, টেক্সট বুক থেকে কি কি ফলো করতে হবে একটু যদি বলতো। আচ্ছা, ইংলিশ টেক্সট বুক আমি বলবো যে ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল, বাট অফেন সবচেয়ে বেশি নেগলেক্টেড ম্যাটেরিয়ালও বলা যায়। কেন যে মানুষ হচ্ছে গিয়ে যে অনেক বইপত্র পড়ে, কিন্তু আমাদের ইংলিশের যে মেইন টেক্সট বুক আছে ফার্স্ট পেপারে সেটাই অনেকে পড়ে না। সেটার হয়তো ওইটার মধ্যে অনেক অনেক প্যাসেজ আছে যেগুলো নামও কোনোদিনও স্টুডেন্টরা শুনে নাই। তো আমি বলবো যে ইংলিশ যে আমাদের মেইন টেক্সট বুকটা আছে সেটা হচ্ছে গিয়ে রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য বলতে গেলে স্পেসিফিকলি যদি আমি বলি ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার এবং গ্রামার, এই তিনটা ইম্পর্টেন্ট টপিকই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেইন বুক ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়। এবং আমি বলবো যে ভোকাবুলারি যেগুলোই দেওয়া হয় এমসিকিউতে সেগুলো সবই আমাদের বই থেকেই কমন আসে। এবং লিখিতর ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ, এটা আমাদের কাছে একটা আতঙ্কের নাম, কিন্তু আসলে আতঙ্কের কিছু নাই। বরং আমি আমার এক্সপিরিয়েন্সে গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যা দেখেছি, যেসব টপিকগুলো আসে এগুলো যদি মনে হয় শুনতে কীরকম, কিন্তু এগুলোর কোনো না কোনো ইন্ডিকেশন হয়তো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আমাদের টেক্সট বুকেই থাকে, ইংলিশ টেক্সট বুকে। তো আমি বলবো যে তোমরা প্রত্যেকটা টপিক, যে প্রত্যেকটা ওয়ার্ড সেখানে দেওয়া থাকে, প্রত্যেকটা ভোকাবুলারি, এগুলো প্রত্যেকটা অর্থ জানো, এগুলোর মিনিং জানো, এটার ডেফিনিশন জানো। যদি জেনে থাকো, একটা ছোট একটা এক্সপ্লেনেশনও যদি জেনে থাকো, ওটা সম্পর্কে কোনো প্যারাগ্রাফ আসলে তুমি এমনিতেই লিখতে পারবা। সুতরাং আমি বলবো যে ইংলিশ টেক্সট বুকটা অ্যাকচুয়ালি ইংলিশে ভালো করার ক্ষেত্রে বোথ এমসিকিউ এবং বোথ রিটেন দুইটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাকে কোনো মতে মানে হেলায় ফেলায় কাটানো যাবে না এটা নিয়ে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। তোমার কাছে আমি আবার আসবো। তো আমি এখন যাচ্ছি মারিয়া সুলতানা অদরা, হলি ক্রস কলেজ থেকে গত বছর মানবিকে পঞ্চম হয়েছে। অদরা, তুমি বলো, কিছু বলো তোমাদের ছোটদের উদ্দেশ্যে। সবার প্রথমে আমি বলবো যে এখন যেহেতু খুব একটা সময় নেই ভর্তি পরীক্ষার জন্য, তো এখন অনেক কিছু না পড়ে যেগুলো পড়া হয়েছে সেগুলোর উপরেই জোর দিতে হবে এবং হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম কনফিডেন্স রাখতে হবে যে তোমরা পারবে, আমরা যেহেতু পারছি তোমরাও পারবে। তো এটা হচ্ছে সবচেয়ে মেইন, কনফিডেন্স লুজ করা যাবে না এই লাস্ট মোমেন্টে এসে, এবং আগে যেগুলো পড়া হয়েছে ওগুলোই পড়তে হবে, নতুন টপিক এখন না পড়াই বেটার। আচ্ছা, টাইম মেনটেনটা কিভাবে করবে এই সম্পর্কে তুমি কিছু বলো। তো হলে টাইম ম্যানেজমেন্টে নিয়ে আমি বলতে চাই। তো সেটা হচ্ছে অনেকেই জানে না যে এমসিকিউ এর জন্য হলে হচ্ছে 45 মিনিট থাকে আর রিটেনের জন্য থাকে বাকি 45 মিনিট। তো এখানে হচ্ছে তোমরা যদি এমসিকিউ আগে শেষ করতে পারো তো রিটেনের তোমরা আগে শুরু করতে পারবে। যদি কেউ 30 মিনিটে এমসিকিউ শেষ করতে পারো তো সেক্ষেত্রে তুমি রিটেনের জন্য এক্সট্রা 15 মিনিট পাচ্ছ, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এমসিকিউ দেখা যায় যে পারলে অনেক কম টাইমে অ্যান্সার করা যায়, কিন্তু রিটেনে তোমাকে একটু ভেবে লিখতে হবে, একটু সুন্দর লিখতে হবে যাতে টিচার একটু বেশি মার্ক দেয়। তো সেক্ষেত্রে তোমরা যদি পারো তাহলে হচ্ছে এমসিকিউটা আগে শেষ করার চেষ্টা করবে এবং বাকি টাইমটুকু তোমরা রিটেনে দিতে পারবে। তো এক্ষেত্রে হচ্ছে অনেক হলে দুটো খাতা একসাথেই দিয়ে দেয়, এমসিকিউ এর খাতা আর হচ্ছে রিটেনের খাতা। তো আমার হলে দুটো একসাথেই দিয়েছিল, স্যাররা সাইনও একসাথে করে দিয়েছিল। তো যার এমসিকিউ শেষ হয়েছে সে খাতা জমা দিয়ে শুধু রিটেন শুরু করতে পারছে। আবার অনেক হলে দেখা যায় যে এমসিকিউ নেওয়ার পরে রিটেনের খাতাটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রেও তোমরা যদি এমসিকিউ তাড়াতাড়ি শেষ করো রিটেন খাতাটা তাড়াতাড়ি পাবে। তো অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে যদি মানে দুইটা খাতা একসাথে দিয়ে দেয় তাহলে কেউ যদি অনেক আগেই একটা এমসিকিউটা অংশটা যদি এখান থেকে 5 মিনিট 10 মিনিট আগে শেষ করতে পারে সে ওইটুকু সময় ওইখানে গিয়ে রিটেন ইউজ করতে পারবে। যেটা রিটেনটা তো আসলে যারা ভালো স্টুডেন্ট তারা তো রিটেনটা ভালো করে লেখার চেষ্টা করতেছে। তো ঠিক আছে, আমি তোমার কাছে আবার আসবো। আমি এখন যাচ্ছি অদিতি পোদ্দার, যিনি মানবিক থেকে বাণিজ্য গত বছর
সপ্তম হয়েছিলেন। অধিবদ্যা বলো, তুমি কিছু বলো। সবার প্রথমে তোমাদেরকে জানাবো কংগ্রাচুলেশনস, কারণ তোমাদের এই দীর্ঘ ৩-৪ মাসের কষ্ট আগামী 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এই লাস্ট 10 দিন তোমরা নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করো। দেখো মাত্র 10টা দিন আছে, তো যত বেশি ডিউরেশন দিবা তোমার প্রিপারেশন তত বেশি ভালো হবে। আর লাস্ট মোমেন্টের প্রিপারেশনই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, কারণ এতদিন যা পড়ছো তার একদম ফাইনাল রেজাল্ট হচ্ছে এই 10 দিনে তুমি পেয়ে যাচ্ছ। তো সেই জন্য তোমাদেরকে কংগ্রাচুলেশনস যে শেষ হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডমিশন পিরিয়ডটা। হ্যাঁ, আচ্ছা তুমি ইংলিশ রিটেন সম্পর্কে কিছু বলো। ইংরেজি রিটেনটা নিয়ে তারা কি এই মুহূর্তে করণীয় কি? আসলে একটা জিনিস খেয়াল করে লিখবা যে তোমরা কিন্তু সবসময় এমসিকিউর প্রিপারেশন নিচ্ছ। এমসিকিউতে 60% মার্কস থাকলেও 40% মার্কস কিন্তু থাকে রিটেনের। এখন ইংলিশ রিটেনে তো 20 থাকতেছে। তো রিটেনের একটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো তোমার ট্রাই করতে হবে যেন রিটেনে একটা মার্কও তুমি বাদ রেখে না আসো, ভুল হোক তাও লিখে আসো। মানে তোমার ট্রাই করতে হবে যেন একটুখানি ভুল না যায়, মানে ট্রাই তো করতে হবে। মানে প্রশ্ন কমন না পড়লেও আনসার করতে হবে। অ্যান্সার করতে হবে, যেহেতু হাতে টাইম যদি থাকে আমি অ্যান্সার কেন করবো না, আমার তো নাম্বার কাটা যাচ্ছে না, অ্যান্সার করতে সমস্যা কোথায়? ইংলিশ রিটেনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, প্লাস পয়েন্টই বলবো এটা আমি, কারণ এখানে সেন্টেন্স মেকিংটা দেখা যাচ্ছে প্রায় প্রতি বছর আসতেছে। আর সেন্টেন্স মেকিংয়ে হচ্ছে একদম 5টা থাকলে 5-এ 5 পাওয়া যাচ্ছে, আর 5 পেলে কিন্তু তোমার রিটেনে পাস মার্কটা চলে আসতেছে। এই সেন্টেন্স মেকিংয়ে একটা কথা বলি, দেখবা তোমাকে অনেক স্যার অনেক ভাইয়া বলবে যে এই এত কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে, ফ্রেজ লাগবে, ক্লজ লাগবে, এত কঠিন কিছু লাগবে না। তুমি জাস্ট ট্রাই করবা তোমার গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে আর একদম স্পেলিং যেন ভুল না যায়, তাহলে কিন্তু তোমার সেন্টেন্স মেকিংয়ে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। আর প্যারাগ্রাফের কথা যেটা বলি, দেখবা রিটেনের খাতায় নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, তো ট্রাই করবা যতটুকুন জায়গা আছে ততটুকুন জায়গায় ফিল আপ করবা, নাহলে এটা স্যারদের চোখে পড়ে যে হ্যাঁ এতখানি জায়গা রাখছে, এটুকুন কেন ফাঁকা আছে। তো প্যারাগ্রাফও দেখবা সব টেক্সচুয়ালি আসতেছে, যেমন নাফিসা বললো যে টেক্সট বুকে টপিক থেকেই আসতেছে। তো এতদিন যা পড়ছো সেগুলো রিভিশন দিতে থাকো, বা কোনো টপিক যদি তুমি না জেনে থাকো সেই টপিক সম্পর্কে আইডিয়া নাও, যেন এক্সাম হলে তোমার রিটেন লিখতে বেশিক্ষণ ভাবা না লাগে। থ্যাংক ইউ। আমি এখন যাচ্ছি সাইরা মাসিয়াত প্রভা, মানবিক থেকে গত বছর 2য় স্থান অধিকার করছে হলি ক্রস কলেজ থেকে। প্রভা, তুমি কিছু তোমার ছোটদের উদ্দেশ্যে বলো, তাদের এই মুহূর্তে করণীয় কি? প্রথমে তোমাদেরকে গুড লাক। আগামী 10টা দিন অনেক প্যানিক, অনেক কনফিউশন নিয়ে কাটার কথা তোমাদের সবার। তবে আমি বেশ এক্সাইটেড ছিলাম, আমার এই টাইমটা হয়তো আমার প্রিপারেশন খুব ভালো ছিল এই কারণে, আর হচ্ছে কয়েকদিন পর থেকে আর পড়াশোনা করতে হবে না এই কারণেও। তো আর একটু বেশি করে প্রার্থনা করো, আর হচ্ছে ঘুম আর ঘোরাফেরাটা একটু স্যাক্রিফাইস করতে হবে এই টাইমটায়। তো তুমি এই যে আমাদের যে সাধারণ জ্ঞান নিয়ে কিছু বলো, সাধারণ জ্ঞানে কি কি পড়তে হবে এখন এই মুহূর্তে? সাধারণ জ্ঞানটা কি? এটা তো একটা কঠিন সাবজেক্ট, বা বাংলা ইংরেজি অর্ধেক নাম্বার আর সাধারণ জ্ঞান অর্ধেক নাম্বার। তুমি যেহেতু মানবিক থেকে সেকেন্ড হয়েছ, তুমি সাধারণ জ্ঞানে কি কি পড়ছিলা বা কি পড়ানি এখন? সাধারণ জ্ঞান সম্বন্ধে একটু পরামর্শ দাও। সাধারণ জ্ঞান আমি বলবো আমাদেরকে বেশ ডিটেইলসে পড়ানো হয়, কিন্তু খুবই সারফেস লেভেলের কোশ্চেনই আসে আমাদের অ্যাডমিশনটায়, আমার যেটা মনে হয়েছে আমার টাইমে। আর হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি এইগুলোর যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে সাধারণ জ্ঞানটা ভয় পাওয়ার সেরকম কিছু নেই। আর সব টপিক যদি টাচ করা থাকে তাহলে তো আমি বলবো যে আমার মনে হয় 100% কমন আসার কথা। গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে, গ্রুপিং সাবজেক্ট আছে মানবিকে, এগুলো তো অনেকগুলো সাবজেক্ট। এখন এগুলো থেকে তো আমরা দেখছি মৌলিক বিষয় বলি যেগুলো আমরা বলি, ওগুলো থেকে কিছু প্রশ্ন আসে। মৌলিক বিষয়গুলিতে এখন কি পড়া উচিত? অবশ্যই ইন্টারের যে সিলেবাসটা ছিল সেটা যদি সবার কমপ্লিট থেকে থাকে তাহলে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। নতুন করে আমার মনে হয় সাম্প্রতিক বিষয়াবলীগুলো আমাদেরকে পড়তে হয়েছে, তাছাড়া বাকি সব আগের টপিকই ছিল যেগুলো একটু ডিটেলসে পড়তে হয়েছে। থ্যাংক ইউ। আমি অয়নের কাছে আবার যাচ্ছি। অয়ন, এই যে অনেক সময় আমরা দেখি যে মানে সবাই বলে যে নির্দিষ্ট কিছু সিলেবাস আছে বা শর্ট সিলেবাস যেটাকে আমরা বলি, তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে শর্ট সিলেবাসের বাহিরেও কিছু প্রশ্ন চলে আসে। এই ব্যাপারে তুমি কি বলবা? গত বছরের যদি প্রশ্ন দেখা যায় সেখানে কিন্তু নেকলেস থেকে একটা প্রশ্ন আসছিল যেটা শর্ট সিলেবাসে ছিল না। আমরা যদি শর্ট সিলেবাসের বিষয়টা কখন খুব সামঞ্জস্যপূর্ণ একটা বিষয় ছিল যখন হচ্ছে করোনা সিচুয়েশন ছিল, বর্তমানে যেহেতু নাই সেক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসের বিষয়টা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক বিষয় না। তবুও শর্ট সিলেবাসের যে গদ্য পদ্যগুলো আছে সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে, এবং তারপর আমার যদি শর্ট সিলেবাসের প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আমি ফুল সিলেবাসের যে গদ্য পদ্য আছে সেগুলোর অন্তত মানে শব্দার্থটুকু যেন দেখে যায়, এবং সময় সুযোগ থাকলে তো বাকি এটা মানে গল্পগুলো তো খুব বেশি বড় নয়, একটু দেখে গেলেই ভালো হয়। হ্যাঁ নাফিসা।
তোমার কলেজ কলেজ কোনটা? লক্ষ্মীপুর সরকারি লক্ষ্মীপুর সরকারি কলেজ। নোয়াখালী থেকে শুধু ঢাকায় এসে আল্লাহর রহমতে ভালো ফলাফল করছো। তো আমি দেখতেছি তুমি বিভাগ পরিবর্তন থেকে ফার্স্ট হয়েছো, তো বিভাগ পরিবর্তন নিয়ে কিছু বলো। আচ্ছা, বিভাগ পরিবর্তন নিয়ে মানবিক থেকে যে অ্যাকচুয়ালি যে মিথটা থাকে সেটা হচ্ছে কি যে মানবিকটা শুধু বি ইউনিটেই পরীক্ষা দিবে, কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর আগে এটা চালু হয়েছে যে এ এবং সি ইউনিটে হচ্ছে গিয়ে 50 আর 25টা করে সিট রাখা হয়েছে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা এভাবে কাজ করে যে এখানে অল্প কয়টা সিট, আমার দরকার কি অল্প কয়টা সিট, আমি এমনিতেই চান্স পাবো না। তো এখানে অনেকে হয়তো পরীক্ষা দেয় ফর্ম তুলে, কিন্তু হচ্ছে গিয়ে ওরকম প্রিপারেশন নেয় না। কিন্তু আমার আগে থেকে মাইন্ডসেট ছিল যে এখানে যেহেতু সিট আছে আমি কেন ট্রাই করবো না, আই হ্যাভ টু ট্রাই। সো আমি হচ্ছে গিয়ে যে শুরু থেকে এমন না যে বি ইউনিটের প্রিপারেশন বাদ দিয়ে এ এবং সি ইউনিটের প্রিপারেশন নিয়েছি, ইটস নাথিং লাইক দ্যাট। কিন্তু আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা দিন বি ইউনিটের পড়াশোনার পাশাপাশি 1 বা 2 ঘন্টা হচ্ছে গিয়ে যে এ এবং সি ইউনিটের জন্য রাখতাম। সেখানে হচ্ছে গিয়ে যে এমন কোনো কঠিন কিছু আসে না, জাস্ট বাংলা ইংলিশ আমাদের বি ইউনিটের মতোই, এবং হচ্ছে গিয়ে এক্সট্রা আসে হলো আইসিটি এবং অর্থনীতি, বা হচ্ছে গিয়ে যে অনেকের পরিসংখ্যান থাকে অথবা অনেকের জিওগ্রাফি থাকে, সেটা অ্যান্সার করতে হয়। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি আইসিটি এবং এই যে এক্সট্রা যে সাবজেক্টটা থাকবে এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, বরং বি ইউনিটে আমাদের জিকেটা দিতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা টপিক যেটা হচ্ছে কি আগে আমরা পড়ি নাই, কিন্তু আইসিটি এবং আমার ছিল অর্থনীতি, এটা আমি আগে থেকেই পড়ে এসেছি। সুতরাং এখানে শুধু আমার রিভিশনের একটা বিষয় আসে। আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা দিন হচ্ছে গিয়ে অল্প অল্প করে রিভাইজ দিতাম। জাস্ট হচ্ছে গিয়ে আমাদের টাইমে যে শর্ট সিলেবাস ছিল আমি সেই শর্ট সিলেবাস থেকে রিভাইজ দিতাম, কিন্তু ভাইয়া যেহেতু বলেছে যে তোমাদের এখন শর্ট সিলেবাসের এমন কোনো নাই, সুতরাং আমি বলবো যে তোমরা ফুল সিলেবাসটাই হচ্ছে গিয়ে বারবার রিভাইজ দাও, এবং এমন কোনো কঠিন কোনো প্রশ্ন আসে না। আমরা যেহেতু মানবিকের আমাদের পরিসংখ্যান থেকে প্রশ্ন আসলো, সেভাবেই প্রশ্নটা করা হয় যাতে আমাদের ক্যালিবারটাকে তারা চিন্তা করে। আচ্ছা, প্রশ্ন যদি কমন না পড়ে অথবা মানে এখন সে কি এটা রেখে আসবে নাকি না সে রিস্ক নেবে? এটা হচ্ছে গিয়া এমসিকিউর ক্ষেত্রে একরকম, এমসিকিউতে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আমি বলবো যে কমন না আসলে যদি তুমি 50-50 থাকো তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো না দাগানোটাই ভালো, 50-র উপরে থাকলে দাগায়ও। আর অদিতি আপু যেটা বললো ইয়ার ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে যে হচ্ছে রিটেনে তো কোনো নেগেটিভ মার্কিং নাই, তো সেখানে তুমি অবশ্যই লিখবা, কেন লিখবা না। হ্যাঁ, অদরা ওএমআরের ক্ষেত্রে কোনো কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কিনা? ওএমআরের ক্ষেত্রে নাম আর যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে ডিউ এর, সেটা একটু মানে ভালোভাবে ফিল আপ করতে হবে ফোকাস করে, যাতে ওটা কোনো ভুল না হয়, কারণ ওটা ভুল হলে রেজাল্ট আসবে না। তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো এক্সাম দেওয়ার পরেও যদি রেজাল্টটাই না আসে এই ভুলের জন্য, ওএমআরে যদি কাটাকাটি হয়, অনেকে দেখা গেছে যে একটা উত্তর হয়ে গেছে, ওটা ওটা মানে ওটা তার ভুল হয়ে গেছে, এখন সে ওটারে ক্রস করে বা আরেকটা দেওয়ার চেষ্টা করে, না না সেক্ষেত্রে তো কোনো লাভ নাই। না, সেক্ষেত্রে পুরা ওই এমসিকিউটাই কাটা যাবে। তো যদি কোনোটা ভুল হয়ে যায়, ভুল দাগে ফেলে, তো সেটা সেভাবে রেখে আসবো আমরা, আরেকটা দাগানোর দরকার নেই, এমনিও ভুল হবে ওটা, আরেকটা দাগালেও ভুল হবে আর যেটা আছে ওটাও ভুল হবে। তো পরীক্ষার 3 দিন আগে তুমি কি করছো একটু বলো, 3 দিন বা 1 সপ্তাহ আগের থেকে তুমি কি করছো? আচ্ছা, 1 সপ্তাহ আগে আমি হচ্ছে আমার যেগুলো আগে পড়েছিলাম সেগুলো রিভাইজ দিচ্ছিলাম, বিশেষ করে জিকে, কারণ আমার মেমোরাইজিং আমার মনে হচ্ছিল যে আমি ভুলে যাচ্ছিলাম বারবার। তো জিকেটা ভালোভাবে পড়ছিলাম। আর রিটেন আমার তেমন সমস্যা ছিল না, আমি আগে থেকে। তুমি জিকে সম্পর্কে একটু বলো, জিকেটা কি পড়া উচিত? কারণ জিকেতে আমি আবারও বলছি যে জিকে হয়েছে 50% নাম্বার, আর বাংলা ইংরেজি হয়েছে 50% নাম্বার। হ্যাঁ, জিকেতে হচ্ছে আমাদের মার্ক তোলা ইজি, কারণ এখানে হচ্ছে বেশি মার্ক থাকে, 30 মার্ক থাকে শুধু এমসিকিউ। তো কেউ যদি জিকেটা পারে, এখানে বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে, তারপরে আবার গ্রুপিং সাবজেক্টগুলো আছে, তো এখন কোনগুলোর দিকে তারা একটু মানে এই মুহূর্তে একটু বলো। আচ্ছা, কোনগুলো হাইলাইটস করবে তারা? সাবজেক্টগুলো হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, তো সেটাই এখন কম টাইম দিয়ে আমার মনে হয় বাংলাদেশ আর ইন্টারন্যাশনালে বেশি টাইম দেওয়া উচিত, যেহেতু এগুলো হচ্ছে নতুন। তো বাংলাদেশের কয়েকটা টপিক আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সব টপিক লাগে না। ইন্টারন্যাশনালেও কিছু টপিক আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তো সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে বারবার রিভাইজ দেওয়া উচিত এই লাস্ট সময় এসে। যেমন ইন্টারন্যাশনালে দেখা যায় জাতিসংঘ, তারপরে কিছু সংস্থা আছে জাতিসংঘের ভিতরে, তারপরে হচ্ছে নারী বিষয়ে কিছু সংস্থা আছে, পরিবেশ বিষয়ক সংস্থা আছে, তারপরে সাম্প্রতিকের মধ্যে নোবেল পুরস্কার, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আর এই লাস্ট সময়ে দেখা যাবে যে অনেক কিছু আগে পড়েছি কিন্তু ভুলে গেছি, তো সেগুলো হচ্ছে আমাদের বারবার রিভাইজ দেওয়া উচিত আমার মনে হয়। আর আরেকটা কথা আমি বলতে চাই যে হলে অ্যান্সার করার ক্ষেত্রে আমার মনে হয় যে আগে বাংলা কিংবা ইংলিশ দেখানো উচিত, কারণ জিকে হচ্ছে আমাদের একদম কম টাইমে 5 মিনিটে আমি যদি পারি আমি 30টাই দেখাতে পারবো জিকে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমি লাস্টে ইংলিশ দাগাতে যাই, যে যখন আমার 5 মিনিট আছে, তো আমি প্যানিকেই দাগাতে পারবো না, ভুল দাগে আসবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইংলিশটা আগে দাগালে তারপর বাংলা, আর লাস্টে যদি জিকেটা দাগাই তাহলে আমার জন্য ভালো, আমার প্রেশারটা কম পড়বে। তো এইটুকুই। অদিতি পোদ্দার, তুমি তো বাণিজ্য থেকে মানবিকে সপ্তম হয়েছ, তোমার এই বাণিজ্য সম্পর্কে কিছু বলো, কিভাবে তুমি এই গ্রুপ অর্থাৎ গ্রুপ পরিবর্তন
যেটাকে বলি আমরা, বা গ্রুপ পরিবর্তন অথবা কমার্সের থেকে কিছু বলো তাদের উদ্দেশ্যে। নাফিসা যেটা বললো যে আমাদের কিন্তু গ্রুপ পরিবর্তনের এখানে সিট অনেক কম, কিন্তু এখানে কম্পিটিটরও কিন্তু তোমার কম, কারণ সবাই প্রিপারেশনও নিচ্ছে না, সবাই এক্সামও দিচ্ছে না। কিন্তু তোমার এখানে যে কোয়েশ্চেনগুলো আসতেছে সেখানে হচ্ছে ধরো বাংলা, ইংলিশ আর আইসিটি, এই তিনটা মাস্ট। আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট থাকে, তো এটা ভ্যারি করে সবার উপরে। আমি ইকোনমিক্স দেখাইছিলাম, কারণ ইকোনমিক্স দেখালে আমার এ আর সি দুটাতেই কভার হয়ে যাচ্ছে। তো এই আইসিটি আর ইকোনমিক্স আমার জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, আমি সত্যি বলবো এটা এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, আর পুরোপুরি শর্ট সিলেবাসের ভিতর থেকেই ছিল। সি ইউনিটের কোয়েশ্চেন বেশি ইজি ছিল, কারণ এক কথায় উত্তর থাকতেছে, এক কথায় উত্তর আর কি এমন কঠিন দিতে পারে। কিন্তু আইসিটি ধরো এই ইউনিটে একটু বেশি বড় কোয়েশ্চেন থাকতেছে, ধরো কোনো প্রোগ্রামিং বা এইচটিএমএল দিচ্ছে, তো তোমাদের যাদের ধরো আইসিটি আর ইকোনমিক্সের তোমাদের প্রিপারেশন ভালো আছে, তোমাদের রিভিশন দিতে কিন্তু খুব টাইম লাগবে না। আর তোমাদের কিন্তু এবছর বি ইউনিটের পরীক্ষার পর কিছুদিন হাতে সময় পাবা, তো এই বি ইউনিটের পরীক্ষার পরে তোমরা ভালো করে আইসিটি আর ইকোনমিক্সটা ভালো করে দেখতে থাকো, বা যাদের ইকোনমিক্স নাই তারা জিওগ্রাফি বা সাইকোলজি যেটা দাগাতে চাও সেগুলো দেখতে থাকো। সাইরা মাসিয়াত প্রভা, তুমি তো সেকেন্ড হইছো গত বছর, তুমি তো একটা তরতাজা সেকেন্ড নাকি মানবিক থেকে। তো তুমি তো গত বছর একবারে মানে দেখা গেছে যে সবগুলা পরীক্ষা অংশগ্রহণ করছো এবং সবগুলা ক্লাস করছো, এগুলা কতটুকু ভূমিকা রাখছে তোমার এই ভর্তি যুদ্ধে? আমি যতটুকু জানি তুমি তো এইচএসসি ছাড়া অন্য কোথাও তোমাকে দেখা যায়নি, বা তুমি কোথাও কোচিংও করো নাই। তো সেই ক্ষেত্রে মানে অন্তপক্ষে আমাদের স্যাররা যা কিছু পড়িয়েছেন এবং যে মডেল টেস্টগুলো তুমি দিছো, এগুলা কতটুকু ভূমিকা রাখছিল গত বছর? আমার যতদূর মনে পড়ে স্যার, আমি মনে হয় একটা ক্লাস মিস দিয়েছিলাম, তাছাড়া সবগুলো ক্লাস করা হয়েছে, সবগুলো এক্সামও দেওয়া হয়েছে। অবশ্যই সবগুলো এক্সাম, সবগুলো ক্লাস অনেক অনেক ভূমিকা রাখে, এবং আমি আজ পর্যন্ত আমি সবাইকে বলি আমি আমার টিচারদের প্রতি কতটা গ্রেটফুল আমার অ্যাডমিশন ফেজে। আর হচ্ছে প্রথম থেকেই আমার মনে হয় আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করেছিলাম দেখে আমার কোথাও আটকে যেতে হয়নি, আর এই জন্য শেষ দিকে হচ্ছে আমার নতুন কিছু পড়তে হয়নি, আমি পুরোটা টাইম শুধু রিভাইজ দিয়েই আমাদের তো মনে করো লেকচার সিট আছে, এক্সাম সিট আছে, 12টা মডেল টেস্ট আছে, তারপরে তোমার হাইলাইটস আছে। তো এগুলা এগুলা এই মুহূর্তে মানে কিভাবে তারা পড়বে একটু বলে দাও সংক্ষেপে। এখন এইগুলা তো সব একসাথে তার কাছে সাজানো আছে, এগুলা কিভাবে এই সামনের এই এক সপ্তাহ পড়বে? আমার মনে হয় সবগুলোর দরকার নেই, কারণ সবগুলো লেকচার শিটের একটা সামেশানই হচ্ছে আমাদের হাইলাইটস, যেখানে আমরা সব কিছুই মানে একদম সবগুলো লেকচার শিটেরই কিছু না কিছু অংশ পাই, যেটাই আমাদের মনে হয় যে আচ্ছা এই টপিকটা পড়েছিলাম, রিভিশন দেওয়া হয়ে যায় আমাদের হাইলাইটসগুলো পড়লে। তো আমি বলবো যে হাইলাইটসগুলোতে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে, তিনটাই। থ্যাংক ইউ। তো অয়ন, তুমি তো আমাদের অনেক অভিজ্ঞ একজন মানুষ, এবং তুমি আল্লাহ রহমতে অনেক সাধনা করছো এবং ফার্স্ট হয়েছো মানবিক থেকে। আর কি বলার আছে তোমার? শেষ মুহূর্তে আসলে নতুন করে আর কিছু বলার নাই, প্রার্থনা করা এবং হচ্ছে নিজের স্বাস্থ্য ঠিক রেখে, মানে ঘুম। আচ্ছা, এই যে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এগুলাতে যদি পাইছেন যদি কিছু কমন না পড়ে, বা মনে করো এগুলা কিভাবে একটু তাদের চিন্তা করবে? দেখো, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ আমরা যদি দেখি বিগত বছরগুলোতে এমন প্রশ্নই এসেছে যা সাধারণত আমরা আগে কখনো পড়ে আসিনি, অর্থাৎ আনসিনের মতোই থাকে এগুলো। তো আমরা যদি দেখি যে আমার সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ কোনোটাই কমন পড়লো না, এখন আমি কি করতে পারি? প্রথম কথা, আমরা যেহেতু বাংলা পড়তে জানি, বাংলা লিখতে জানি, সেহেতু আমরা যদি কেবল লিটারাল মিনিংটা দেখি যে আচ্ছা এখানে কি বলা আছে, আমি দুবার পড়লাম লিটারাল মিনিংটাই, যে এখান থেকে আমাকে কি বার্তা দিচ্ছে, কোনো কাজ করতে উৎসাহিত করছে না কোনো কাজ করতে নিরুৎসাহিত করছে, এভাবে মানে ভাব পাচ্ছে আমরা যদি লিখি। যেমন সারমর্মের ক্ষেত্রে কখনো 3 বাক্যের বেশি লেখা উচিত না, এবং আমি কি জেনেছি, কোন কবি কি লিখেছেন, কে কি ভেবেছেন, সেটা না, সিম্পলি এটা করা উচিত, এভাবে ভাবা উচিত, এভাবে করে ভাব বাচ্চে লেখা উচিত। আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি এই বিগত 3-4 মাসে, তারা তো আমরা জানি কোনটা কর্মকর্তৃবাচ্য, কোনটা ভাববাচ্য। অর্থাৎ আমার প্রথম পরামর্শ হচ্ছে সারাংশ সারমর্মের ক্ষেত্রে যদি কমন না পড়ে, সেক্ষেত্রে আমরা লিটারাল মিনিং করে ভাব বাচ্চে 3 থেকে সর্বোচ্চ 4টা বাক্যে আমাদের লিখে আসবো। এবং ভাব সম্প্রসারণের ক্ষেত্রে জেনারেলি যদি গদ্য থেকে আসে তাহলে 1টা বাক্য, এবং পদ্য থেকে আসলে 2টা বাক্য, এর থেকে বেশি যেহেতু হওয়ার সুযোগ নেই, ওটাও আমরা লিটারাল মিনিং করে ওখানে আমাকে কি বার্তা দিতে চাচ্ছে সেটাই ওরকম ভাববাচ্যের মতো করে আমরা হচ্ছে
5 থেকে 6টা বাক্যে লিখবো, যেহেতু ওটার মার্ক হচ্ছে আমার 5। এটাই তো, কোনো কিছু ছেড়ে আসা যাবে না, যেহেতু আমার কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং পার্শিয়াল মার্কিং বলতেও তো একটা কথা আছে, তো লিখে আসা উচিত এভাবেই। নাফিসা, জি স্যার। তুমি তো গত বছর আমি যতটুকু জানি তোমার আম্মু সহ এখানে একটা বাসায়, ফার্মগেটে একটা বাসায় ছিলাম। জি তো তুমি এই যে এখানে বাসায় ছেড়ে তোমার একটা ভিন্ন পরিবেশে এসে তোমার কোনো তুমি আল্লাহর রহমতে ফার্স্ট হয়ে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জি। এটা এটা একটু যদি বলতা, তোমার কোনো প্রকার কিছু বলার আছে কিনা, যে তুমি সাধারণগুলো কিভাবে করছো আচ্ছা, আমি বলবো শেষ যে মুহূর্তে? শেষ মুহূর্তের কথা আমি বলবো। শেষ মুহূর্তে সবাই যেটা বলে যে হচ্ছে গিয়া যে মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক করা যাবে না, কনফিডেন্স রাখতে হবে, ঘুমাতে হবে, এটা সেটা। এটার বাইরে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়া যে এক্সাম রিলেটেড স্ট্র্যাটেজি রেডি করা। যে তুমি এক্সাম হলে গিয়ে তুমি কি করবে, এটা টাইম ম্যানেজমেন্ট হইতে পারে, এটা তুমি কোনটা অ্যান্সার করবা সেটা হতে পারে, কোনটা আগে অ্যান্সার করবা সেটা হতে পারে। যেমন ইংলিশের ক্ষেত্রে হয় যে প্যারাগ্রাফ থাকে, সেন্টেন্স মেকিং থাকে, কিন্তু সেন্টেন্স মেকিং 5টা সেন্টেন্স মেক করতে তোমার কত মিনিট লাগবে? 5 মিনিট লাগে খুব বেশি হলে। কিন্তু অনেকে দেখা যায় যে প্যারাগ্রাফ আগে লেখে, প্যারাগ্রাফ লিখতেই থাকে, তো লিখতেই থাকে, লিখতে লিখতে ওই সেন্টেন্স মেক করার টাইম হয় না। কিন্তু সেন্টেন্স মেকিং এটা তোমার ছাকা ছাকা নাম্বার অ্যাকচুয়ালি বলা যায়। 5টা লিখলে তুমি 5টা সেন্টেন্স লিখলে তুমি 5টা নাম্বার পাচ্ছ। তোমার দরকার, তোমার যদি সেন্টেন্স মেকিং পরেও থাকে কোয়েশনে, তোমার উচিত না যে সেন্টেন্স মেকিংটা আগে লেখা তারপরে প্যারাগ্রাফে হাত দেওয়া, বিকজ ওখানে হচ্ছে কি 5 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। তো আমি বলবো যে এগুলো ছোটো ছোটো জিনিস, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। এখানে অনেক স্ট্র্যাটেজি আছে, যেমন হচ্ছে কি অনেকে রিটেনের ক্ষেত্রে আগে বাংলা লেখে তারপরে ইংলিশ লিখতে প্রিফার করে। এগুলো তোমার আগে থেকে হচ্ছে কি এক্সপিরিয়েন্স গেইন করে করে তোমার বুঝতে হবে যে কোনটা তোমার ক্ষেত্রে কাজ করে। আমার ক্ষেত্রে যেটা কাজ করছে সেটা তোমার ক্ষেত্রে কাজ করবে না, সেটা তোমার নিজের হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স করে বুঝতে হবে। ইউসিসিতে এখানে হচ্ছে গিয়ে যে রেগুলার এক্সাম হচ্ছে, ইন্টেন্সিভ কেয়ার ব্যাচের এক্সাম হচ্ছে, রেগুলার এক্সাম হচ্ছে, এগুলো এক্সামগুলো অ্যাটেন্ড করো, এক্সপিরিয়েন্স গেইন করো, দেখো যে কোন স্ট্র্যাটেজিটা তোমাকে স্যুট করে, সেই স্ট্র্যাটেজিটা নিয়ে তুমি এক্সাম হলে। তুমি এখানে যে মডেল টেস্টে যে নাম্বার মানে তুমি পেয়েছো, এরকম আমাদের এই নাম্বারগুলোর সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিছো, তোমার কি মিল কতটুকু পার্থক্য? আমি বলবো যে এখানে নাম্বারের সাথে মিলাটা আমার জরুরি না, বাট কথা হচ্ছে কি আমি প্রত্যেকটা এক্সাম দিতাম, বিশেষ করে শুরুর দিকে এক্সামগুলো খুবই বাজে হতো আমার, কিন্তু আমি হচ্ছে গিয়ে যে লাইক মাঝে মাঝে একটু ডিপ্রেসড হয়ে যেতাম, কিন্তু ডিপ্রেসড হয়ে আবার পড়তে বসতাম, এমন না যে ডিপ্রেসড হয়ে সব কিছু ছেড়ে চলে যেতাম। সো আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা এক্সামে ভালো করতে হবে, আমার টপ করতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে, জিনিসটা এরকম না, বরং আমি ভুল করবো, এই এক্সামে আমার ভুল করলে অসুবিধা নাই, বরং ওই ভুলগুলো যাতে পরবর্তীতে আর না হয় সেটা হচ্ছে গিয়ে আমার মাইন্ডসেট ছিল। আমার প্রত্যেকটা এক্সাম জানে আজকের এক্সামটা যাতে গতকালকের এক্সামের সাথে ভালো হয়, এটা আমার মোটিভ ছিল। আমার ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, জিনিসটা এরকম ছিল না, বাট প্রত্যেকটা দিন যাতে আমার ইমপ্রুভমেন্ট হয়, আমার গ্রোথ হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল। থ্যাংক ইউ। আদরা, ভয়কে কিভাবে জয় করব? লাস্ট এক মিনিটে শেষ করো। এখন এখন তো প্রত্যেকের মনে ভয়, হ্যাঁ, এই ভয়টাকে কিভাবে জয় করব? সময়টাই হচ্ছে আসলে প্যানিক করার। কিন্তু আমি বলবো যে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অন্য কে কত ভালো করছে, কে কত বেশি মার্ক পাইছে আমার থেকে, এটা দেখার বিষয় না। আমি কেমন করছি বা আমার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে এতদিনে, বা আমার যে ল্যাকিংসগুলো ছিল আমি সেগুলো ঠিকঠাক ফুলফিল করেছি কিনা, এটা দেখতে হবে। আর হচ্ছে কনফিডেন্স রাখতে হবে যে আমি এতদিন যা করেছি সেগুলোর মধ্যে থেকে আসবে এবং আমি তাই পারবো। তুমি তো হোলি ক্রসের ফার্স্ট ছিলা গত বছর আমাদের ইউসিসিতে, তুমি দেখলাম প্রায় 7 মাস আগে থেকেই তুমি আমাদের এখানে অ্যাডভান্স বেসে ছিলা। তাই আমরা আমাদের স্যাররা যা কিছু পড়াইছে, বা তুমি তো ইউসিসি ছাড়া অন্য কোথাও আমি তোমাকে দেখি নাই, তো এখন আমাদের উপরে কি স্টুডেন্টরা আস্থা রাখতে পারে, কি মনে করো? হ্যাঁ, অবশ্যই। কারণ ইউসিসি কোচিংয়ে দেখা যাচ্ছে যে আমাদের লেকচার শিটগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমাদের রেগুলার এক্সাম হচ্ছে। তো কেউ যদি সবগুলা ক্লাস অ্যাটেন্ড করে বা লেকচার শিট কমপ্লিট করে, এক্সামগুলো দেয়, মার্কগুলোকে দেখে নিজে কত পেয়েছে সেগুলো একটু যাচাই বাছাই করে, তাহলে অবশ্যই সে মানে বুঝতে পারবে নিজের অগ্রগতি কতটুকু বা আর কতটুকু তার ইমপ্রুভমেন্ট করা দরকার। তো যদি কেউ রেগুলারিটি মেনটেন করে তাহলে অবশ্যই সে এখান থেকে লাভবান হতে পারবে। থ্যাংক ইউ। অদিতি, কি পরামর্শ দেবে লাস্ট দাও? লাস্টের পরামর্শ হচ্ছে সবাই বলতেছে সবাই তো সবাই ভয়, একই কথা, যে ভয়কে জয় কিভাবে করবে? ভয় লাগা নর্মাল, তাই না? এতদিন ধরে পড়তেছি আমি, 4 মাস ধরে একদম না খেয়ে অনেকে পড়াশোনা করতেছো, এখন একটা মাত্র পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট ডিফাইন করবে, এটা একটা মাত্র পরীক্ষা, তোমার মাত্র 90 মিনিটের একটা পরীক্ষা তোমার, তো একটু ভয় লাগা নর্মাল। তো আমি যেটা করতাম অ্যাকচুয়ালি, আমি কিন্তু বুঝছো প্রতিদিন বিকালবেলা আমি আর আমার রুমমেট, আমি তো ফার্মগেটেই ছিলাম, তো আমি আমার রুমমেট প্রত্যেকদিন বিকালে বের হতাম, বের হয়ে যা হাতের কাছে পাইতাম সেটা খাইতাম,
2 দিন পর খাওয়া দাওয়া করতাম, তারপর রুমে আসতাম। আবার রাত্রেবেলা দেখা যায় পড়তেছি, ভালো লাগতেছে না, সবাই একসাথে 2 জন, মানে আমি আরও দেন পাশে ফ্রেন্ডও ছিল, তো একসাথে আমরা সবাই দেবদার গানে নাচতাম। মানে এগুলোই হচ্ছে, বুঝছো? এখন পড়াশোনা তো করবা, তুমি একটানা পড়তে পারবা না, এটা নর্মাল। বাট একটু হালকা পাতলা এন্টারটেনমেন্ট নাও, তাহলে পড়াশোনায় ফোকাস আসবে। এমন আবার বেশি দূরে ঘুরতে চলে যাও না, দেখবা আমার মতো এসে রায়ের হয়ে ঘুমায় পড়, মানে একদম ঘুমায় পড়বা। বাট এই যে হালকা পাতলা বের হচ্ছ, হোস্টেল থেকে বের হচ্ছ, বাসা থেকে বের হচ্ছ, একটু টিভি দেখতেছো, একটু গল্প করো, আর একটু প্যানিক কম করো। যেগুলো আমি দেখছি, আমি যেই পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি প্যানিক কম করে পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষাগুলো আমার বেশি ভালো হয়েছে। আমাদের এখানে যে তুমি মডেল টেস্টে যে নাম্বার পাইছো এবং ওদিকে যে তুমি এটা আস্থা রাখতে পারে স্টুডেন্টরা যে আমরা যে যা কিছু পড়িয়েছি বা এগুলোর উপর এগুলো নিয়ে যদি তারা, আমি যেহেতু ইউসিসির সাথে ছিলাম, তো আমি যেহেতু পেরেছি, ওরা কেন পারবে না? তো আস্থা রাখা যায়। আর এক্সামের মার্কস, নাফিস যেটা বললো, আমার এক্সামের মার্কস প্রথম দিকে অনেক বেশি খারাপ ছিল, তারপর আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। তো আস্তে আস্তে ঢাবির এক্সামটা আরও বেশি ইমপ্রুভ হয়ে গেছে, মানে যতগুলো দিয়েছি, মানে আস্তে আস্তে যেন ইমপ্রুভ হয়, যেন নেক্সট ডে তোমার একটু বেটার হয়, সেইভাবে প্রিপারেশন নাও। প্রভা তুমি লাস্ট কি বলবা, বলো লাস্ট কি উপদেশ দিবা তোমার ছোটদেরকে? এখানে কম বেশি সবাই ভয় পাইতেছে যে পরীক্ষা কি হবে, এবং যারা তো এখানে তো সব জিনিস চিন্তা করতে হবে যে এখানে আসন সংখ্যা কম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন এই এই যারা প্রশ্ন রেখে আসে, এটা কি ঠিক কিনা রেখে আসাটা? প্রথমত অনেক দিন ধরে তোমরা অনেক টক্সিক একটা কম্পিটিশনের মধ্যে অংশ নিচ্ছিলে, আরও কয়েকদিন বাকি আছে। তো আমার মনে হয় যে ভয়টা কমানোর একটা ওয়ে যে তোমরা চোখ বন্ধ করে শুধু নিজেদেরটার দিকে ফোকাস করো। অন্যরা কে কী নাম্বার পাচ্ছে, ওরা যেরকম বললো, তো আমার মনে হয় যে অন্যরা কী নাম্বার পাচ্ছে সেটা দেখতে গেলেই যে তুমি বেশি আগিয়ে আছো, এইভাবে তোমার কনফিডেন্স বেড়ে যেতে পারে, বা বেশি পিছিয়ে গিয়েছো সেটার কারণে তোমার কনফিডেন্স ব্রেক হতে পারে, এগুলো হয়। তো এই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই টাইমটায় হচ্ছে অন্য কারো দিকে না তাকানো, শুধুমাত্র নিজেরটা দেখা। হ্যাঁ সুধীবিন্দু, আমরা অনেক কথা শুনলাম, ইনশাল্লাহ আমরা এখনই শেষ করব। লাস্ট কথা হলো, জানি না আজকের এই আলোচনা তোমাদের কোনো উপকার হবে কিনা, বা যারা ভর্তি যুদ্ধে যাবে সেটা হবে কিনা। ভর্তি যুদ্ধটা কিন্তু এটা চাকরি বাজারের মতো মূলত, যে এখানে দেখা গেছে যে লোক নিবদ্ধ 10 জন এখানে পরীক্ষা দিতেছে, 10,000 20,000। ঠিক এখানেও ঠিক এমনই, যে একটা সিটের জন্য যখন আমরা দেখি মানে 40 জন 50 জন প্রতিদ্বন্দ্বী বা 60 জন প্রতিদ্বন্দ্বী, সায়েন্সে তো আরও বেশি হয়। তো সেখানে মানে আমাদের চিন্তা করতে হবে যে এখানে আমার কতটুকু যে কম্পিটিশন, এরকম কম্পিটিশন আমরা গত 12 বছরে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত এই প্রতিযোগিতার মধ্যে আমরা কোনো ক্লাসে ছিলাম না। তো যার ফলে অনেক স্টুডেন্ট দেখা গেছে যে তারা ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় তারা বুঝে না, কিন্তু যখন আমাদের কাছে আসে বা আমাদের ইউসিসির ওরিয়েন্টেশন ক্লাসগুলো করে, দেখা গেছে তখন তারা হয়তো কিছু শুনে, বা আমরা তাদেরকে এই জগৎটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তখন হয়তো অনেকে বুঝে, কিন্তু অনেকে আবার বুঝতে বুঝতে সময় নষ্ট হয়ে যায়। তা আমরা দেখছি অন্যান্য বছর কিন্তু দেখা গেছে ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষ হওয়ার 2 মাসের মধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রথমে রেজাল্ট দিয়ে দেয়, তারপরে রেজাল্টের 1 মাস 1.5 মাস বা 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যায়। তো এই বছর কিন্তু একটু প্রেক্ষাপটটা ভিন্ন, কারণ এই বছর একটু সবাই সময় পেয়েছে, প্রায় 5 থেকে 6 মাস সময় পেয়েছে সবাই। তো সেই ক্ষেত্রে যে যারা ভালো তারাও লেখাপড়া করছে, যারা খারাপ তারাও লেখাপড়া করছে। সুতরাং প্রশ্ন ভালো হইলে প্রশ্ন ভালো হয়েছে, কমন ফলে প্রশ্ন ভালো, আর কমন না ফলে প্রশ্ন খারাপ, এটা আমি মনে করি না। কারণ বরং একটা যেখানে আসন শেষ সেখানে সব শেষ। ভালো হইলেও কোনো সমস্যা নাই, খারাপ হইলেও সমস্যা নাই, আসন শেষ হবে তো সব শেষ হয়ে যাবে। এখানে অনেকেই মনে করে যে ওয়েটিংয়ে আছি বা কিছু এসে, আসলে ওয়েটিং এটা পরের জিনিস একদম। এইটুকু চিন্তা করা ঠিক না যে আমি হয়তো মানে একটু দিয়েছি, কারণ এখানে কেউ সিট ছাড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইম নাই। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি ভালো করতে না পারো, এখানে যদি তুমি সাফল্য আনতে না পারো, ঢাকার বাহিরে অনেক জায়গায় সেকেন্ড টাইম আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেকেন্ড টাইম আছে। সেখানে এই নতুনদের মানে অন্তপক্ষে প্রতিযোগিতা করে টিকে থাকে, এটা একটা কঠিন কাজ, অনেক কঠিন কাজ। সেজন্য আমি বলবো যে যারা এই বছর নতুন পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা আসন হয়, আমরা এই দোয়াই করব। তো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং
মনে রাখবা, লাস্ট কথা, পরীক্ষার হলে 1.5 ঘন্টার সময় তোমার জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়টা মাথা ঠান্ডা রেখে যারা পরীক্ষা দিয়ে আসতে পারবে, সবগুলো প্রশ্ন লাগিয়ে আসতে পারবে, ইনশাআল্লাহ তারাই এগিয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।